সুপ্রিয় দর্শক, বিলেটেড ঈদ মোবারক। ঈদের পরে আবার দেখা হচ্ছে আর শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যখন আমাদের কারোর সঙ্গে মনোমালিন্য হয়, আমাদের তো হতেই থাকে মনোমালিন্য, এটা একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার। তখন অনেক সময় এরকম হয় যে আমি ঠিক আছি, সেই ভুল করেছে। মানে আই এম অলওয়েজ রাইট, বা অলওয়েজ রাইট না, আই এম ওকে, আমার দিক থেকে সব ঠিক আছে, কিন্তু সেই মানুষটিরই আসলে সমস্যা, সেই কারণেই আসলে আমাদের এ ধরনের মনোমালিন্য হয়েছে। তো এই যে আমাদের আমি ঠিক, অন্য মানুষটি ভুল, এই কথাটা যে মনে হচ্ছে, সেই কথাটা কি আসলে ঠিক আছে কিনা। ধরে যদি নেই যে একটি স্ট্রেট লাইনের দুপাশে দুজন দাঁড়িয়ে আছি আমরা, এবং লাইনের দুপাশে একদম দুই মাথায় দাঁড়িয়ে আমি যদি ওপাশ থেকে আরেকজনকে বলি ওর সাথে আমার মনোমালিন্য হয়েছে, তা ওই প্রান্তে থাকা মানুষটিকে যদি বলি যে তুমি ঠিক নেই, আমি ঠিক আছি, আর ওই মানুষটা যদি বলে যে তুমি ঠিক নেই, আমি ঠিক আছি, তাহলে তো আমরা আসলে দুজনে দুই প্রান্তেই দাঁড়িয়ে থাকবো, তাই না? এর মধ্যে আর কোনো বোঝাপড়ার কোনো সুযোগ থাকে না, কারণ আমরা দুজনেই মনে করছি যে তুমি ঠিক নেই। আবার একজন যখন বলছে যে আমি ঠিক নেই, তুমি ঠিক আছো, তখনও কিন্তু আসলে মানে একটি মানুষ হয়তো খুবই নিজের উপরে দোষটা সবটুকু দিচ্ছে এবং অন্যকে মনে করছে সে ঠিক আছে, সেখানেও কিন্তু অসুবিধা হয়। তো এই জন্য যে মনোমালিন্য হলে যে আমাদের দায়িত্বটা কতটুকু নিতে হবে সেটা নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার। তো আমরা সে বিষয়ে আমি বেশি আর বিষয়ের মধ্যে ঢুকছি না, আমাদের অতিথিরা আলোচনা করবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে আলিয়া ফিরদৌস আজাদ, ও হচ্ছে সিনিয়র কাউন্সিলর, ও কাজ করছে এভার কেয়ার হাসপাতালে। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আরেকজন নতুন মুখ আছে, ওর নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান রাজু। ও হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, ও কাজ করছে পাইনেল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, তাই তো? ওটা কি নতুন একটা সেন্টার নাকি? প্রায় ৩-৪ বছর হয়ে গেছে। ৩-৪ বছর হয়ে গেছে। আচ্ছা, আমি এটা আজকে নতুন নাম শুনেছি। যাই হোক, তোমাকে স্বাগত এবং তোমাকে অভিনন্দনও জানাচ্ছি। আমি জানতাম না যে এরকম একটা সেন্টারে তুমি কাজ করো। থ্যাংক ইউ। তো তুমি যেহেতু আজকে প্রথম এসছো, তোমাকে বিশেষভাবে মানে অনুষ্ঠানে স্বাগত জানানোর দরকার সবার পক্ষ থেকে। তো তুমি যেহেতু সিনিয়র একজন, ওর সাথে কাজ, ওর তুলনায় তুমি যদি শুরু করো, তারপর একটু অ্যাড করবে। সবচেয়ে প্রথম এই টপিকটা দেখে বা পড়ে মজা লাগলো যে একটা সূক্ষ্ম বিষয় এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু এই সূক্ষ্ম বিষয়টার গুরুত্বটা বা গভীরতাটা অনেক। কারণ আমরা যখন ফ্যামিলিতে বা পরিচিত মানুষদের মাঝে, আপনি যেটা খুব সুন্দর করে ম্যাম বললেন যে আমাদের মাঝে তো আসলে মনোমালিন্য চলতেই থাকে। অনেক সময় এটা আমরা প্রকাশ করছি, অনেক সময় হয়তো বা দেরিতে প্রকাশ করছি বা কিছুদিন অপ্রকাশিত রাখছি। আমার কাছে যেটা একজন মনোবিজ্ঞানী হিসাবে মনে হয়েছে টপিকটা দেখে, যে আসলে হঠাৎ করে একদিন কিন্তু মনোমালিন্য শুরু হয় না। অনেক আগে থাকতে আমাদের মনের মাঝখানে বীজটা বপন হয়ে যায়, আমাদের কিছু ধারণা তৈরি হতে থাকে, এবং তৈরি হতে হতে একটা যখন সেরকম কোনো একটা মুহূর্ত তৈরি হয় যে দুজনের কোনো ছোটোখাটো বিষয়ে শুরু হলো, তখন একটা টপিক বা একটা যে তথ্য বা একটা টপিক থেকে তখন সেটা অনেক দূর চলে যায়। সো এই যে আমাদের কনসেপ্টটা তৈরি তো হচ্ছে অনেক আগে থাকতে, সেই সময় আমি নিজেকে সঠিক মনে করছি বলেই কিন্তু কনসেপ্টটা আমি লালন পালন করে বড় করছি, বা বীজটাকে আমি নারিশ করছি, তাই না? বীজটাকে আমি বড় করে তুলছি। সো এই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবেই আবেগের জায়গাটাই তো কাজ করে লজিকের উপরে। কারণ আমার কাছে তো আমার নিজস্ব যে ভাবনাটা সেটা সঠিক মনে হচ্ছে, আমি আবেগের সাথে মিশিয়ে সেটাকে ব্যাখ্যা তৈরি করছি এবং ভেতরে একটা হয়তো একটা দুনিয়া তৈরি করে নিলাম। এবং যখনই এটা প্রকাশ পেল, তখন আমি তো আগে থাকতে এটা তৈরি করে যেহেতু রেডি আছি, আমি এটাতেই বিশ্বাসটা আরো পাকাপোক্ত হয়ে গেল যে আমিই তো সঠিক, আমিই তো সঠিক। সো এখানে আবেগের জোরটা বেশি আমার যেটা মনে হয়েছে, এবং এখানে যুক্তির জায়গাটা তো আসলে থাকছে না। আর মনোমালিন্য অবস্থাতে তো একটা মানুষের আসলে খুব উত্তেজিত থাকে, আবেগটা কাজ করছে, তার অ্যাংজাইটি লেভেলটা হাই হচ্ছে, সেই সময় কেউ কারো তথ্য, কোনো যুক্তি সেটা হয়তো ধারও ধারছে না, তাই না? একদম নিজের মতো করে সে হয়তো সাজিয়ে যাচ্ছে তার নিজস্ব বিষয়গুলো। সেই কারণে নিজেকে রাইট মনে হওয়াটাই
তার কাছে সঠিক, তার যে আমি কাছে সঠিক। মনে হচ্ছে যে সেই ঠিক আছে, অন্য হ্যাঁ, মানুষটির ভুল। আমরা আবার ফিরে আসবো আমাদের এই সমস্ত সুন্দর সুন্দর কথার মধ্যে। একজন দর্শক অপেক্ষা করে আছে, একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা সবাই। ম্যাডাম, আমি এই যে একবার ফোনে কথা বলছিলাম আপনার সাথে, আমার কথা কি বোঝা যাচ্ছে? সরি। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিষ্কার। হ্যাঁ। ম্যাডাম, আমি ঘটনা কারণ আমি এখনো আমার মনটা খারাপ থাকে, এখনো মানে ইসে থাকি, আমি টেনশনে থাকি বা মানসিকভাবে অনেক ভেঙে পড়ছি। ঘটনাটা হলো একটা মেয়ের সঙ্গে হতে পারে। আচ্ছা। এই ভেঙে বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ভেঙে না বললে তো আমরা বুঝতে পারবো না। যতটা সম্ভব বিস্তারিত বললে আমাদের জন্য সুবিধা হবে। আমি 2016 সাল, আমি আপনাদের কোনো ঘটনা বলছিলাম, আমার লাইনটা কেটে গেছিল। 2016 সালে একটা ঘটনা, মেয়ের সাথে আমার একটা দেখা থেকে বিয়ের কথা হয়েছিল, কিন্তু মেয়েটাকে আমি বিয়ে করিনি। বিয়ের কথা হয়েছিল, মেয়েটার সাথে বিয়ের কথা হয়েছিল। জি, কিন্তু বিয়ে আমি করি না বিভিন্ন কারণে। এখন হঠাৎ করে তার কথা বারবার মন করে, মন খারাপ হয় তার, মানে এখন মানে ইয়ে করতেছেন যে এখন যদি সে আমার পাশে থাকতে হয়তো আমার জীবনটা অন্যরকম হবে, কিন্তু এখন আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা। মানে ও থাকলে একরকম হতো, এখন এখন আমার অন্যরকম চলতেছে জীবনটা। মানে ভাবতেছি যে ওর সাথে বিয়ে হলে জীবনটা সুন্দর হতো, তাই মনে হয়? জি 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 আচ্ছা, জি জি ওকে। কিন্তু এখন জীবনটা একটু কষ্ট হচ্ছে জীবনে চলতে নাকি? জি ম্যাডাম, অনেক কষ্টের মধ্যে আছে আমার জীবনটা। আচ্ছা। মানে কোথাও কোনো চাকরি বাকরিও করি না, একদম বেকার একজন ছেলে। মানে সারাক্ষণ আমি ইয়ে থাকি, আমি টেনশনে থাকি, দুশ্চিন্তায় থাকি, মানসিক ভাবে দুশ্চিন্তার মধ্যে থাকি, মন খারাপ থাকে সব সময়। আচ্ছা, আমাদের কাছে কি আগে ফোন করা হয়েছিল? জি 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 আচ্ছা। সেটা নিয়ে তো আলোচনা আমরা করেছিলাম মনে হয়, না? যখন ফোন এসেছিল। জি ম্যাডাম, হালকা করেছিলাম, বুঝতে পারিনি সেদিনের আলোচনা। হ্যাঁ, আমরা এই ব্যাপারটা নিয়ে, এটা বোধহয় কতদিন আগের কথা, বেশ আগের কথা না? ঈদের এক সপ্তাহ আগের কথা। ঈদের আগে যে একটা প্রোগ্রাম হলো, তার আগের প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা। না, কিন্তু ঘটনাটা কবেকার? এটা 2016 সালের ঘটনা। 2016 সনের। হ্যাঁ, 16 সাল থেকে তার সাথে আমার দুইবার মাত্র দেখি মেয়েটাকে, মোবাইলে তার সাথে দুই আড়াই বছর তার সাথে আমার কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা মনে পড়ছে 16 সনের ঘটনা, সেটাও কিছুটা মনে পড়ছে। তো মানে আজকে ফোন যে করা হলো, আমরা কি সে অনুষ্ঠানে কিছুটা আলোচনা করার সুযোগ পেয়েছিলাম? হালকা সুযোগ পেয়ে, কিন্তু কথাটা আমি আপনাকে ভেঙে বলতে, ম্যাডাম ও লাইনটা কেটে গিয়েছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সেই। হ্যাঁ হ্যাঁ, ভালো। তাহলে এখন বোঝা গেল যে লাইনটা কেটে গেছিল। তাহলে 16 সনে মেয়েটার সঙ্গে আর বিয়ের কথা হচ্ছিল, তারপর বিয়েটা হয়নি। বিয়েটা কি কারণে হয়নি? ম্যাডাম, বিয়েটা হয় নাই একটা সামথিং একটা মন মালিন্য ব্যাপার নিয়ে ম্যাডাম। এটা এখন এটা নিয়ে ভাবতেছি, মানে কি কারণ, অনেকগুলো কারণ আছে ম্যাডাম, এই কারণগুলো এখন বলা যাইতেছে, বলা যাচ্ছে না, মানে এই অনুষ্ঠানে বলতে অসুবিধা হচ্ছে। জি জি। আচ্ছা, তো এখন তো আর 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 কি বিয়ে করা সম্ভব হয়েছিল কাউকে? ম্যাম, এক মিনিট। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি আমরা। না, হ্যাঁ হ্যালো ম্যাম, আমার বাসায় একটু কথা বলতেছি, রুমিতে কথা বলি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আমি 1 মিনিট পর কথা বলতেছি ম্যাডাম, 1 মিনিট। আচ্ছা, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি তো, অনুষ্ঠান থেকে শুনছি। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছিল ম্যাডাম, একটা যাই হোক। মানে এখন তার কথা বারবার মনে পড়তেছে আমার, যে সে যদি এখন আমার পাশে থাকতো,
এটা হইতো ওইটা হইতো, মানে আমি এখন চাইছি তার সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবে পারতেছি না, তার যোগাযোগ পাইনি এখন। মাত্র 2বার কথা হয়েছে তার সাথে, তাই তো? হ্যাঁ, মাত্র 2বার দেখা হয়েছে, কিন্তু মোবাইল ও দেখা হয়েছে কিন্তু মোবাইলে কথা হয়েছে। মোবাইল নাম্বারটা এখন ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি মনে করি তাকে ঠকানোর কারণে আজকে আমার অনেক দুর্গতি অবস্থা, মানে অনেক খারাপ অবস্থা এখন। ওর সঙ্গে কি দেখা হয়েছিল কখনো? সরি, দেখা তো 2বার হয়েছে। ওর সঙ্গে কি মানে কবে থেকে বিচ্ছিন্নতা হয়েছে? 2017 সালে ডিসেম্বর, মেবি অক্টোবর নভেম্বর। তারপর থেকে আর মানে যোগাযোগ হয়নি? না না না। আচ্ছা, কিন্তু এখন 25 সাল চলছে, এখন পর্যন্ত তার কথা মন থেকে সরানো যাচ্ছে না? না 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 না, সরাসরি বলতেছি না ম্যাডাম। আচ্ছা, আর মানে চাকরি বাকরিও তো নেই বোধহয়, এটা শুনেছিলাম। জি ম্যাডাম, চাকরি বাকরি নেই, একদম বেকার একজন ছেলে, মানসিক দুশ্চিন্তায় আছি ম্যাডাম। কি নিয়ে দুশ্চিন্তা? চাকরি নিয়ে? টাকা পয়সা হাতে নেই ম্যাডাম, বিয়ে শাদী এখনো করতে পারি নাই, নানান দিকে দুশ্চিন্তা। বয়সটা কত এখন? 31। 31। এখন আমাদের কাছে আসলে কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে আমাদেরকে জিজ্ঞেস করার? জি ম্যাডাম, এইটাই তো, যে আমার মানসিক দুশ্চিন্তা থেকে কিভাবে পরিত্রাণ করবো ম্যাডাম। মানসিক কোন জায়গাটা? সরি, মানসিক এই যে তাকে কিভাবে ভুলতে পারি, তাকে তো আমি কখনো ভুলতে পারি। ও কিভাবে ভুলবো? ভোলার কোনো ওষুধ তো আসলে নেই। সেটা হচ্ছে আমাদের মানে অবাক লাগছে যে সেই কবে 17 সন চলে গেছে, এখনো 25 সনে পর্যন্ত। মেয়েটার নাম ম্যাডাম বলবো একটু? না না না, এখানে নাম বললে খুব মানে তার প্রতি অসম্মান হবে। হ্যাঁ, আমরা নাম জানতে চাচ্ছি না, আমরা তো ঘটনাটা শুনলাম। প্রশ্নটা কি আমাদের কাছে, যে ভুলার উপায় কি, সেটাই কি প্রশ্ন? জি, আচ্ছা, এটাই প্রশ্ন। আরো মানসিক কিছু দুশ্চিন্তা আছে, মানে মানসিক ভাবে আমি এখন আমার মনকে কিভাবে চাঙ্গা করবো, তো যদি মনটাকে কি করে ভালো রাখতে পারি? হ্যাঁ, আমি মাঝে মধ্যে। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা যুক্ত করা যাবে ম্যাডাম? শিওর, ওয়াই নট। সরকারি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কি কাউন্সিলিং করা যায়? হ্যাঁ, এটা আমাদের আমাদের তো আরো অতিথি আছে, ওদের কাছে দিয়ে দিচ্ছি, ওরা প্রশ্ন করুক। হ্যাঁ, আর একটু লাইনে থাকতে হবে কষ্ট করে। তোমার কোনো প্রশ্ন আছে? আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। এখানে ক্যামেরাতে প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছেন। এর আগেও ফোন দিয়েছেন, হয়তো আমার কাছে ওই ইনফরমেশনটা নেই। আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে 2016 সালে যার সাথে আপনার রিলেশনটা হয় এবং 2বার দেখেন, দেখাশুনো হয়, আপনারা কথা বলেন, কিন্তু এই 2025 সালে এসে আসলে কোন বিষয়গুলো তার যেটা আপনার এখন মনে পড়ছে? তার আপনার কথাটা আমি স্পষ্ট বুঝতে পারছি, একটু জোরে বলবেন স্যার? ওকে, আমি বললাম আপনার 2016 সালের যে সম্পর্কটি ছিল, 2025 সালে এসে কোন বিষয়গুলো আপনার মনে পড়ছে? এবং আপনি যে বলছেন যে আপনার টেনশন হয়, টেনশনের কারণ কি তার স্মৃতিগুলো, তার সাথে আপনার যে সম্পর্ক ছিল? জি জি জি, এই জাতীয়। ওকে, তাহলে এই বর্তমানে আপনি কি করেন? যখন ওই চিন্তাগুলো আসে তখন আপনি কি করেন যার মাধ্যমে ভালো থাকেন? মোবাইলে গান শুনতে। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই? আমার কিছু প্রশ্ন আছে। মেয়েটার কি বিয়ে হয়ে গেছে, সেই সম্পর্কে আপনি কিছু জানেন? কারণ এটা 9 বছর আগের কথা, তো যথেষ্ট বড় সময়। জি ম্যাডাম, মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার বিয়ে হয়েছে আমাদের আশেপাশে এলাকায়, কিন্তু ম্যাডাম মেয়েটার ঠিকানার কোনো নেই। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর একটু দিবেন। সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে আপনি এখন বেকার এবং আপনার জব এখন নাই। আপনি যেহেতু এখন বেশ সময় আপনি নিজের মধ্যে থাকার বা নিজের মতো করে ভাবনার সুযোগটা পাচ্ছেন, আপনার এই জব চলে যাওয়ার পরে বা এই বেকার হয়ে যাওয়ার পরেই কি মেয়েটার কথা বেশি বেশি মনে পড়ছে, নাকি 9 বছর ধরে এই নাকি মনে job পড়াটা? তো আগে করতো না মনে হয়। আচ্ছা, কখনোই জব করতেন না আপনি? একটা জব ম্যাডাম করেছিলাম, এটা হলো আমাদের একটা শপিং মলে। এটা আমার জব না, এটা আমার নিজের দোকান ছিল। আচ্ছা, মানে সেই বিভিন্ন কাজটা কারণে থেকেও। বিভিন্ন কারণে দোকানটা আমার লস হয়েছে। আচ্ছা, তাহলে একেবারেই আপনি বেকার হয়ে আছেন, সেটা কত দিনের? একেবারে বেকার, মানে বেকার ছিলাম আমি 2011 সালে আমার লেখাপড়া করার পর। 2011 সাল থেকে 20 সাল পর্যন্ত বেকার ছিলাম। তারপরে 2021 সালে দোকান নিচ্ছি, 2022 সালে আবার দোকানটা চলে গেছে। সেখান থেকে এখন পর্যন্ত পুরো বেকার।
মানে 22 সালের পর থেকে আপনি আর কোনো কাজে নাই? না। আচ্ছা, আমাকে ওই জায়গাটা একটু মনে করে বলতে পারেন যে আপনার যে বেশি বেশি মনে পড়াটা বারবার হচ্ছে, এটা কি 22 সালের পর থেকে আপনি বেশি অনুভব করছেন? না ম্যাডাম, ইদানিং যে এক বছর ধরে তার কথা আমার মনে হচ্ছে মানে তার কাছে দেখা হওয়ার পর যদি ক্ষমা চেয়ে দেওয়াতাম তাহলে আমি হালকা হতে পারতাম। আচ্ছা, মানে ইদানিং এটা বেশি হচ্ছে তাই বলছেন? তার সঙ্গে দেখা হলে ক্ষমাটা কেন চাইতে হবে? আমি ওনাকে ঠকাইছি। সে আমাকে চাইছিল কিন্তু আমি ওনাকে সরি, ঠকিয়েছেন? অবহেলা। কে কাকে ঠকিয়েছে? আমি তাকে ঠকাইছি। কিভাবে? আমাকে খুব চাইছিল, ভালোবাসছিল। ভালোবেসেছিল, উনি ঠকিয়েছেন, অবহেলা করেছেন। মেয়েটা ভালোবেসেছিল? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে কারো সূচিবায়ু রোগ আছে? ধরেন বারবার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দেয়া, অথবা বারবার একই চিন্তা করছে, একই এরকম কারো নাই? আচ্ছা ঠিক আছে, না আমার আর কোনো প্রশ্ন নেই। না, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম নিজের কি আছে চিন্তা, এরকম যে একটা চিন্তা ওটা নেই? হ্যাঁ, ওসিডির ক্লাস করেছেন? ওসিডির ক্লাস মানে? আচ্ছা, ওসিডির ক্লাস করেছেন মানে একটু কি বলবেন? মানে আমি তারা আমাকে ওসিডি ক্লাস লেখাচ্ছে, হয় নাই, মানে থাকতে হয় না 2 তারিখ জন্য থাকতে হয় নাই, কিন্তু একটা কাউন্সিলিং করছেন। কাউন্সিলিংটা এখন বলো কিছু বলে জানালে ভালো না, কিন্তু ওসিডির ক্লাস কেউ করতে বলেছিল। ওসিডি ক্লাস কি কাউন্সিলিং এ যখন যাওয়া হয়েছে তখন বলেছে? আমি গিয়েছিলাম সেখানে কাউন্সিলিং করার জন্য, কিন্তু তারা আমাকে ওসিডি ক্লাসে আচ্ছা, যেখানে কাউন্সিলিং হয়েছে তারা সেখানে ম্যাডাম ওসিডি নিয়ে আলোচনা করছে। ওসিডি কি আছে নাকি? এটা কাজ করে একটু? একই চিন্তা মাথায় ঢুকলে যে বেরোতে চায় না, এরকম ব্যাপার আছে? না না। আচ্ছা, তাহলে তো আর অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা আলোচনা করবে, আমরা আলোচনা একটু শুনি, সবাই ওদের আলোচনাটা শুনলে হয়তো কিছুটা ওখান থেকে বেরিয়ে আসবে কিছু জিনিস। ও, বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা তো বরাবরের মতন বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতি, আমরা ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে যে যখন কারোর সাথে মনোমালিন্য হয় তখন হয়তো কারো মনে হতে পারে যে আমি সঠিক, অন্য মানুষটি ভুল। এটি কেন মনে হয় সেটা নিয়ে একটু আলোচনা হয়েছে। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, আমরা আলোচনা খুব একটা করতে পারিনি বোধহয়, না করেছি, না আলোচনা করতে পারিনি। তো আমি আমার অতিথিদের কাছে যাচ্ছি, ওরা আলোচনা করবে বিষয়টা নিয়ে। তো আমি তোমার কাছে আগে যাই, তুমি যেহেতু সুযোগ কম পেয়েছো। ওকে, সো আমার কাছে এই ওনার কথা শুনে 3টা জায়গাতে আমার মনে হয়েছে কাজ করার আছে। এক হচ্ছে পুরনো স্মৃতি, যেটা বর্তমানে তাকে ভাবাচ্ছে, সাথে সাথে ভবিষ্যতে কি করবে এরকম একটা দুশ্চিন্তাও তার কাজ করে। তো সেই ক্ষেত্রে স্মৃতি, এই যে বিষয়গুলো, যে স্মৃতিটা তাকে খারাপ রাখছে, টেনশনে রাখছে, বিভিন্ন রকম দুশ্চিন্তা তৈরি করছে, সেই জায়গাটাতে আসলে কোন ধরনের স্মৃতিগুলো তাকে এখন টর্চার করছে সেগুলো কোনো কনফিডেন্সিয়াল, অর্থাৎ গোপন, তার কথাগুলো গোপন রাখবে এমন কে আছে, তার সাথে কথাগুলো শেয়ার করা যেতে পারে। আর একটা বিষয় তিনি যেটা বলেছেন যে তার বেকার যেহেতু সেটা নিয়েও একটা চিন্তা তার ভিতরে কাজ করে। সেক্ষেত্রে আসলে কিছু কাজ করা যায় কিনা, হয়তো আমার মনটা অনেক ভারাক্রান্ত, কিন্তু তারপরও ছোট ছোট কিছু স্টেপ আমি নিতে পারি কিনা। হতে পারে আমার আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে অথবা আমার আত্মীয়দের ভিতরে এমন কে আছে যে যাদের সাথে একটু কথা বলে আমার যতটুকু কোয়ালিটি আমার আছে, এডুকেশনাল স্ট্যাটাস অথবা আমি যতটুকু জানি ততটুকু বেস করে আমি কি আসলে কোনো জব করতে পারি কিনা বা তার চেষ্টাটা করতে পারি কিনা। আরেকটা বিষয় তিনি বলেছেন যে যখন একা থাকেন তখন তার মন খারাপটা বেশি থাকে। তো এই সময়টায় শুধুমাত্র মন খারাপ থাকবে আর আমি সেই বেস করেই আমার বর্তমান সময়টাকে পাস করব, সেটি না করে
তার যদি কাউন্সিলিং এর কোনো অপশন থাকে যে হয়তো কোথাও গিয়ে এই যে কাউন্সিলিং সেবাটা নিতে পারবে, কোনো কিন্তু রোজগার নাই, রোজগার নেই, সেটাই। তো সেক্ষেত্রে যদি ঢাকাতে সে থাকে, আমি জানি না ঢাকাতে আছে কিনা সেক্ষেত্রে অনেকে আছে ইন্টার্নি করে, যেমন ঢাকা মেডিকেলে ইন্টার্নিতে অনেকে থাকে, তারপর মিডফোর্ড হসপিটাল, এনআইএমএইচে আছে, সেখান থেকে কিন্তু তার বোনের কথাগুলো সে শেয়ার করতে পারে। মানে সরকারি যে সেবাদান যে সেবা দেওয়া হয় যেসব হাসপাতালে, ওসব হাসপাতালে যেতে পারে আর কি, ঢাকা মেডিকেল অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে হাসপাতালে আর কি। রাইট। এবং আরেকটা জিনিস সেটা সে নিজে নিজেই করতে পারে, অথবা বঙ্গবন্ধু কি বলে এখন কি হচ্ছে মেডিকেল, ওটার নাম কি হয়েছে, বাংলাদেশ মেডিকেল নাকি বিএসএমএমইউ থেকে চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও যেতে পারে, সেখানেও মানে বাংলাদেশ মেডিকেল বলা হয় ওটাকে এখন। এক্স্যাক্টলি। সো এই ধরনের সরকারি প্রতিষ্ঠানে সে কিন্তু এই মানসিক স্বাস্থ্যের যে সাহায্যটা সেটা কিন্তু সে পেতে পারে। আর সেলফ হেল্প টেকনিক হিসেবে আমি বলবো, তার ভিতরে যদি খুব বেশি অ্যানশাসনেস লাগে বা সে যদি মনে করে অনেক মানসিক চাপে আছে, সেক্ষেত্রে নিজে নিজে যদি একটু শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে পারে, কিছুটা মেডিটেশন করতে পারে। এখন করবে শ্বাস প্রশ্বাসে কোন ব্যায়াম করবে? বিভিন্ন রকম ব্যায়াম এখন ইউটিউবে সার্চ দিলে এটা অহরহ দেখা যায়। তবে আমি যদি বলি, একটা আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি করি 4-7-8 নিয়মে, অর্থাৎ সে 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নিয়ে 7 সেকেন্ড বুকে ধরে রাখবে এবং যখন ছাড়বে মুখ দিয়ে ছাড়বে। সো এটা হলো তার যে অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তাটাকে একটু কিছুটা হলেও কমাবে। এবং অ্যাট দ্য সেম টাইম যখন সে তার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করছে, তখন তার চিন্তা এবং অনুভূতি এবং আচরণগুলোর সাথে একটা সামঞ্জস্যতা বিধান করতে পারে, তখন সে বুঝতে পারে নিজেকে আরও হয়তো নতুনভাবে। এইগুলো কিন্তু সে করতে পারে। মেডিটেশনের যে জায়গাটি সেটাও অনেক ধরন আছে, যদি অনেক ধরন সে না জানে, একটা জায়গাতে বসুক, চোখটা বন্ধ করুক, কিভাবে শ্বাস নিচ্ছি কিভাবে শ্বাস ছাড়ছি, অন্তত কিছুটা সময় আমি ওই জায়গাটাতে থাকি। আমার মনে হয় এই 3টা জিনিস সে যদি একটু ইনিশিয়েটিভ নেয়, আমি বুঝতে পেরেছি যে সে খুব কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, দরকার হবে একটু একটা পদক্ষেপ আগালো, জাস্ট এটা করলেই হয়তো তার মনের অবস্থাটা কিছুটা হলেও চেঞ্জ আসবে। আচ্ছা, তুমি খুব আশাবাদী মনে হচ্ছে, বলো আলিয়া। আসলে ও খুব সুন্দর করে সম্পূর্ণটাই খুব গুছিয়ে বলল। আসলে ভদ্রলোকের সাথে যখন কথা বলেছি তখন দেখা গেছে যে সে পুরোটা কিন্তু আমরা শুনতে পারিনি, কারণ লাইনে কিছুটা গন্ডগোল ছিল, তার শব্দগুলোও ঠিকমতো আসছিল না, এবং গুছিয়ে বলার বিষয়টাও ওরকমভাবে আমরা উপস্থাপনটা পাইনি, যে কারণে অনেক তথ্য এখানে আমরা হয়তো বা মিসিং বা পাইনি। এখানে আমার একটা বিষয় মনে হয়েছে যে 22 সাল হতে তিনি তো আসলে কোনো কাজ করছেন না। একটা মানুষ 31 বছর বয়স, সেই সময়টা উনি বিয়েও করেনি, বললেন কিন্তু যে আমি বিয়েও করিনি বা করতে পারিনি। সো কাজ করছেন না, ঘরে বসে আছেন, এটুকুই আসলে যথেষ্ট। যখন উনি কম্পেয়ার করছেন তার যে আদার্স বন্ধুরা আছে, নিশ্চয় সমবয়সী যাদের সাথে পরিচয় আছে, তাদের সাথে তুলনা করলে উনি নিশ্চয়ই পিছিয়ে গেছেন বলে ওনার ধারণা হওয়ারই কথা। সাধারণত 31 বছরে ক্যারিয়ার ফিল্ডে যদি ধরা হয়, দেখা যায় কেউ কিছু না কিছুতে স্ট্যাবলিশ হয়েই যায়, তাই না? সো উনি যেহেতু সেটা করতে পারেন নাই, সেটা বিষণ্ণতা হওয়ার জন্য যথেষ্ট বা মন খারাপ হওয়ার জন্য যথেষ্ট। আর লম্বা সময় আমাদের ব্রেইনটা যখন কিছু নিয়ে অকুপাই থাকে না, তখন খুব স্বাভাবিকভাবেই, যেমন আসাদুজ্জামান যখন প্রশ্ন করলো যে আপনি কি নিয়ে ব্যস্ত থাকেন, উনি কিন্তু বললেন টিভি দেখি, মোবাইল দেখি। খুব স্বাভাবিক অর্থে ওই যে মোবাইল অ্যাডিকশন হয়ে যাওয়া, ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যাওয়া, এটা খুব স্বাভাবিক, তাই না? তো তখন হয় কি, এবং শারীরিক কোনো অ্যাক্টিভিটিসও নাই, পরিশ্রমও নাই, এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে লাইফটা না কিছুটা থেমে যাওয়ার মতোই মনে হচ্ছে। এই অবস্থায় সেই অবচেতন মনে সেই না পাওয়াগুলোই মনে থাকবে, মনে পড়বে, নিজের দোষগুলো, অপরাধ বোধ, এগুলোই কিন্তু মনে আসবার কথা, তাই না? সো ওনার সেটাই হচ্ছে যে উনি কাকে মানে অন্যায় করেছিলেন, কাকে অবহেলা করেছিলেন, কাকে ভালোবাসার মূল্য দেননি, এই যে নেগেটিভ চিন্তাগুলো বা না পাওয়াগুলো বা ওনার নিজস্ব যে অপরাধগুলো, যেটা ওনার কাছে আরও বেশি হাইলাইটেড হচ্ছে বা আরও বেশি মনে পড়ছে বা উনি আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছেন, এই জায়গাটায় কাউন্সিলিং তো অবশ্যই লাগবে। যেহেতু পয়সার একটা প্রশ্ন এসছে, কাজ করছেন না, খুব স্বাভাবিকভাবে আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো তো আছেই, তাই না? সেখানে ভালো ভালো কাজ করছে, ইন্টার্নরাও যে খারাপ কাজ করছে তা না, ওরাও খুব ভালো কাজ করছে, সেখানে কাউন্সিলিংটা নেওয়াটা জরুরি। আর ওসিডির বিষয়টা উনি কিন্তু হালকা করে বললেন যে অলরেডি উনি ওসিডির কিছু ক্লাস করেছেন,
সেটা পুরোটা তো বুঝতে পারিনি, বাট এতটুকু বুঝলাম হয়তো ওনাকে ওসিডি রিলেটেড ডিটেক্ট করেছিল, হয়তো বা ওনার কথার ভিত্তিতে মনে হলো যে কোনো একটা অর্গানাইজেশনে গিয়েছিলেন, ওসিডির একটা ছোট্ট ক্লাস হয়েছে, তার মানে কিছুটা হয়তো ওইটার দিকেই তাদের মনে হচ্ছিল। এখন এটা ওসিডি হোক অথবা না হোক, এটা ডিপ্রেশনও হোক অথবা না হোক, হয়তো বা সিমটমগুলো এসছে, এটাকে আমরা হয়তো ডায়াগনোসিসে নাই ফেলতে পারি, বাট সিমটমগুলো থেকে উঠে আসার জন্য আসাদুজ্জামান যে সুন্দর করে বলল, সেই পন্থাটা ওই যে বিষয়টা এরকম যে কাপ অফ এ টি, এক কাপ চা খেয়ে আমি একটু চাঙা হলাম, জিনিসটা ওই রকম যে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যে ঘর থেকে বের হতে হবে, কোন অর্গানাইজেশনগুলো কাজ করছে, কম পয়সা আমি পাচ্ছি বা আমি খোঁজ নেয়ার বিষয়টা, এটাও হয়তো উনি একটু শক্তি পাবেন যে আমি কোনো একটা সাহায্যের জন্য আমি এক পা আগাই, এই জায়গাটাই দরকার। এটুকু যদি উনি যে কোথাও একটু কন্টিনিউ করেন তাহলে উপকারটা পাবেন। আর কাজের ক্ষেত্রে তো আসলে মোটিভেশনটা খুব ইম্পর্ট্যান্ট, মোটিভেশনের জায়গাটাও ট্রিটমেন্টের মাধ্যমেই আসবে। তবে আমার কোথায় যেন একটু মনে হলো উনি কিন্তু একটা দোকান করছিলেন বললেন, এখন এটা আসলে কাউন্সিলিংয়ে এটা বেরোয় আসবে যে উনি কি ডিপ্রেশনে ধীরে ধীরে পড়ে ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, নাকি ইনঅ্যাক্টিভ হওয়ার পরে ডিপ্রেশনে পড়ে, কোনটা এগ আর কোনটা চিকেন, আমরা জানি এক্স্যাক্টলি চিকেন আগে না এগ আগে, এই জায়গাগুলো আসলে যদি উনি কাউন্সিলিংটাই যান রেগুলার বেসিসে, প্রথমে তো উপকার পাবেন না, কারণ এই ধরনের ক্লায়েন্টদের ক্ষেত্রে মেইনলি যেটা দেখা যায় কি একটা দুইটা সেশনের পরে যখন উপকার পান না, সিগনিফিকেন্ট একটা চেঞ্জ তার এক্সপেক্ট করেন, মনে করেন আমি যাব, আমি ভালো হয়ে যাব, বারবার আসাটাও তো বাট ইট টেকস এ লং টাইম। এক্স্যাক্টলি, ওই জায়গাটাই ধৈর্য ধরতে হবে। আমরা একটা ফোন নিয়ে আসি, কেমন? অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, আমি এডিএইচডি তে সাফার করতেছি আর কি ম্যাডাম। এডিএইচডি মানে বয়স কত? আমার 39। বয়স যারা বড় তাদেরকে এডিডি বলা হয়, এডিএইচডি আর বলা হয় না, যাই হোক সেটা ব্যাপার না। তো কি হচ্ছে এডিএইচডি তে? আসলে হচ্ছে কি আমি একটা জব করতেছি, মানে 5.5 বছর আছে এখানে। আসলে ওখানে কোনো পারফর্ম করতে না পারাতে আমি মানে খুব উপহাসের পাত্র হয়ে গেছে। আচ্ছা, মানে চাকরি করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এছাড়া এটা শুধু এখনকার না, এটা আমি আমার জব স্টার্ট করছি 15 বছর ধরে। আচ্ছা, প্রথম থেকেই আমি এই মানে অ্যাটেনশন ডেফিসিটটা ফিল করতেছি আর কি। আমি এতদিন এটা বুঝতে পারি নাই। আমি দীর্ঘদিন ধরে 2-3 বছর ধরে মানসিক রোগের চিকিৎসা করতেছি একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে। মানসিক রোগ মানে মানসিক রোগ কি এটাই এডিএইচডিটাই বলা হচ্ছে? না, আমি এইটা পরবর্তীতে আমি জানতে পারছি। মানে কি প্রথমে আমাকে দিল, আমি অ্যাংজাইটির জন্য, সোশ্যাল অ্যাংজাইটির জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আসলে এই ওষুধ দিছিল প্রথমে, তারপর ওষুধগুলো খাইছিলাম, কিছুদিন ভালো ছিলাম, কিন্তু মূল ব্যাপারটা আসলে যে প্রবলেমটা আমার ভেতরে আছে, আমি ওই ইন্টারনেটের মাধ্যমে আমি মানে এখন বুঝতে পারতেছি যে আমার আসলে সোশ্যাল অ্যাংজাইটি যাই আছে, পেছনে মূল কারণ হচ্ছে আমার এইটা অস্থিরতা, অ্যাটেনশন ডেফিসিটটা। হ্যাঁ, আমি কোনো কিছুতে মানে অ্যাটেনশন দিতে পারি না, যার কারণে আমি কাজে বেশি ভুল করি। মানে একটা কাজ পরিপূর্ণভাবে করতে পারি না, আর একটা কাজ করতে গিয়ে অন্য একটা প্রবলেম যে সলভ করতে হবে ওইটা আমি করতে পারি না। আচ্ছা, যার কারণে রেজাল্টটা 0 আসে, উপহাসের পাত্র হয়ে যাচ্ছে। আহা, মানে আমি এখন আমাকে ডিসিশন নিতে হয়েছে আমি জবটা ছেড়ে দিব, কেন আমাকে জব থেকে আমার সব কাজ নিয়ে নিছে। আচ্ছা, খুব সাফার করতেছি, মানে ফ্যামিলি নিয়েও খুব করতেছি। এরপরে আবার কনজুগাল লাইফেও সমস্যা হয়েছিল অনেক, মানে আমি পুরো আগ্রহ হারিয়ে ফেলি আর কি। আচ্ছা, এবং আমি সুইসাইড করারও আমার টেন্ডেন্সি চলে আসছিল। মানে এখন নিজেকে বোঝাতে চাচ্ছি যে আমি কি মানে হয়তো ভালো কিছু হবে, আমি একটু চেষ্টা করে দেখি, জবটা না থাকলেও আমি খুব সাফারিংসে পড়ে যাব। মানে ফ্যামিলি নিয়ে কি করব বুঝতে পারতেছি না। বয়সটা যেন কত এখন? আমার এখন 39। আচ্ছা, আর পরিবারে কে কে আছেন?
আমার ওই স্ত্রী আছে, দুটা ছেলে আছে, মা আছে। সবাইকে এই দেখাশোনাটা দায়িত্ব কার, অর্থনৈতিক ইয়েটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমারই দায়িত্ব। আচ্ছা, তাহলে তো মানে মা আছে, দুটো সন্তান আছে, দুটো ছেলে, স্ত্রী আছেন, তাই তো? জি। তাহলে সবার মানে এটা তো একটা মানে পুরো পরিবারের দায়িত্বটা নিতে হচ্ছে তো। তাহলে চাকরিটা ছেড়ে দিলে তখন কিভাবে সম্ভব হবে চলাটা? না, আমার এখন ওই জবটা বেঁচে থাকাটা আমার কাছে খুব কঠিন মনে হয়ে যাচ্ছে। চাকরিটা আমার আত্মসম্মানে খুব বেশি করতেছি, মানে খুবই সাফার করতে, আত্মসম্মানে খুব লাগতেছে, মানে পারতেছি না। অনেক চেষ্টা করছি, এগুলো হচ্ছে অনেক দিন ধরে। আচ্ছা, আমি মানে নিজেকে অ্যাডজাস্ট, ওই পরিবারের কথা চিন্তা করে আর তারপরে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো চিন্তা করে আমাকে ওই এই সাফারিংস এর মধ্যেই যেতে হচ্ছে, থাকতে হচ্ছে। জি, থাকতে হচ্ছে। এখন মানে সিদ্ধান্ত নিয়েছি আর পারতেছি না, মানে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পসিবল হয়ে যাচ্ছে আমার জন্য। বাচ্চাদের বয়স কত? আমার বড় বাচ্চাটার বয়স হচ্ছে 11 চলতেছে, ছোটটার 10 চলতেছে। 10 আর 11, তাহলে পিঠে পিঠে একদম দুজন। জি জি। আর স্ত্রী কি কিছু করেন, কাজ করেন কিছু? মানে আমি তো একটা জব করতেছি আর কি। না, স্ত্রীর কথা বলছি। স্ত্রী না, আমার ওয়াইফ হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, ওকে। আর মাকেও দেখতে হচ্ছে, অন্য ভাই বোন নেই? হ্যাঁ, আমার ওই অন্য আরেকজন ভাই আমার টেক কেয়ার করে, আমরা পার্সিয়াল করি আর কি। আচ্ছা, দুই ভাই মিলে করা হচ্ছে। জি। আচ্ছা, ওকে। কিন্তু এই যে সোশ্যাল অ্যাংজাইটি এবং এডিএইচডি দুটোর কথা শুনলাম, এটা কবে থেকে শুরু হয়েছে? আসলে আমি ওই একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, ওই ছোটবেলা থেকে আমি বড় হয়ে উঠছি যে, মানে প্রপার আসলে গাইডলাইনে টেক কেয়ার আমি পাই নাই, যেটা আমার মানে প্রাত্যহিক জীবনে খুব চাপ সৃষ্টি করে আসছে। আমি কনফিডেন্টলি বড় হয়ে উঠতে পারি নাই। বাবা আর মা কি আলাদা হয়ে গেছিলেন? না, আলাদা হয়ে যায়নি, কিন্তু মানে খুব ভালো সম্পর্ক ছিল না আর কি। মানে বাবা মার মধ্যে মানে দাম্পত্য কলহ খুব বেশি ছিল? জি জি। পরে কি ওনারা আলাদা হয়েছিলেন নাকি এরকম কলহ করেই কাটিয়ে দিয়েছেন জীবনটা? হ্যাঁ, কলহ করেই কাটিয়ে দিয়েছেন। ভাই বোন কতজন? আমরা 3 ভাই 1 বোন। আচ্ছা, কত নাম্বার সন্তান? আমি লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান, ওকে। কিন্তু মা তাহলে কেন ছোট ছেলের কাছে থাকেন? না, আমি আর মেজো ভাই। আচ্ছা, দুইজন মিলে দেখাশোনা করা হয়? দেখাশোনা করি। বড় ভাই একটু একটু অগোছানো হওয়ার জন্য পরিবার থেকে ডিটাচ হয়ে গেছে। ও আচ্ছা। আর বাবা কি বেঁচে আছেন এখনো? না, বাবা 2015 সালে মারা গেছেন। ওকে। এবং মানে ছোটবেলা থেকেই মানে অশান্তি দেখতে হয়েছে পরিবারে? জি জি। ওকে, তাহলে তো মানে ওইটাও একটা বড় মানে প্রভাব থেকে যায় তো আমাদের মনের উপরে, তো সেটাও ঘটেছে আর কি, তাই না? জি। আর বোন আছেন একজন? জি। আচ্ছা, বোনও কি মার একটু খবর টবর নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বোন খবর নেয়, কিন্তু বোনও আর্থিকভাবে সচ্ছল না। আচ্ছা, মানে ও একটু চাপে আছে। আর কনজুগাল লাইফেও তো এটার একটা ইম্প্যাক্ট, এটার একটা প্রভাব পড়েছে, তাই তো? কি সিরিয়াসলি প্রভাব পড়েছে, মানে খুব বেশি প্রভাব পড়ছে। সেটা কি এখনো চলছে? স্ত্রীর সাথে মনোমালিন্য চলতে থাকে সব সময়? মনোমালিন্য তেমন না, মানে ও আমাকে সাপোর্ট দেয়, ঠিক আছে, এইসব বিষয়গুলো জানে। মানে আমি আমার মানসিক বিষয়গুলো সব শেয়ার করছি। তো এখন ও একটু ইনসিকিউর ফিল করতেছে ওই জব ছেড়ে দিলে কি করব। জি, খুব স্বাভাবিক। আর ছেলে মেয়েগুলো তো ছোট ছোট তো, তাই না? সেটাও তো একটা স্ত্রীরও এই দুশ্চিন্তা কাজ করার কথা। তো আজকে আমাদের কাছে প্রশ্নটা কি, মানে আমি ওই স্টাডি করে দেখছি যে মানে এটা আমি তো এখন অলরেডি ম্যাডাম মেডিসিন নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুধু মেডিসিন দিয়ে কি হবে? আমরা তো এই অনুষ্ঠান থেকে সব সময় কাউন্সিলিং এর কথাটাও বলি, শুধুমাত্র মেডিসিন দিয়ে তো আসলে মানে পুরো নিরাময় হয় না, কারণ আমাদের তো মনের কথাগুলো বলা খুব দরকার, তাই না? ওষুধ তো আমাদের সবটুকু নিরাময় দিতে পারে না। জি ম্যাম, ওটার জন্য ফোন করছি। ওষুধের কাজ হচ্ছে আমাদের ব্রেনে যে কেমিক্যালগুলো আছে সেটাকে, কেমিক্যালগুলোকে ব্যালেন্সে নিয়ে আসা। কিন্তু এই যে আমাদের মনে কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে,
আমাদের ভেতরে খুব হয় না যে অনেক সময় জেদ কাজ করে, অনেক সময় যে অসহায়ত্ব কাজ করে, অনেক সময় খুব অপরাধ বোধ কাজ করে, অনেক ধরনের অনুভূতির ভেতর দিয়ে আমরা যাই। হ্যাঁ, তো সেই জায়গাগুলো, এই অনুভূতিগুলো তো আমরা ঠিকমতো ডিল করতে পারি না। সেগুলো কাউন্সেলিংয়ে গেলে আমরা, কাউন্সিলররা আমাদেরকে হেল্প করেন, মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং যারা দান করেন, যারা প্রদান করছেন। তো সেই জায়গাতে শুধুমাত্র ওষুধ, মানে এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ দিয়ে আসলে কাজ হবে না। আমরা দিনের পর দিন ওষুধ খাচ্ছি এবং ওষুধেরও তো একটা সাইড এফেক্ট, আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া তো হয়, তাই না? তো ওষুধের পাশাপাশি কাউন্সিলিংটা যদি আমরা রাখি তাহলে মানে চিকিৎসাটা পরিপূর্ণতা পায় আর কি। হ্যাঁ, তো আমাদের কাছে আজকে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, আমি স্টাডি করে দেখছি যে একজন সাইকিয়াট্রিস্টের পাশাপাশি একজন সাইকোলজিস্টের কাউন্সিলিং করা, মানে প্রশিক্ষণ প্রাপ্ত, মানে যে কোনো সাইকোলজিস্টের কাছে গেলে হবে না, যিনি প্রশিক্ষণ নিয়ে সাইকোথেরাপি করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা স্টাডি করে পাওয়া গেছে। তারপর জি, আমি মানে আসলে আপনি তো বুঝতে পারতেছেন আমি মানে খুব সাফারিংস এর মধ্যে আছি। আসলে এই রোগটা আমি যদি ওভারকাম করতে না পারি, আসলে আমার আমি তো কোন একটা কিছু করে তো আমাকে খেতে হবে অবশ্যই। আর তাছাড়া এটা কিছু না করলে পরে তো নিজের উপরেও নিজের একটা মানে অনীহা চলে আসে, তাই না? নিজেকেও একটু মনে হয় যেন আমি কিছু করছি না, নিজেকেও খুব আমরা খুব মানে সম্মানের চোখে দেখতে পারি না আর কি তখন। জি ম্যাডাম, সেটাই তো। এখন কাউন্সিলিং করে কি আসলে এটা পুরোপুরি নিরাময়যোগ্য, বা আমি সেটা একটা কাউন্সিলিংটা স্টেজে চলে আসতে লেগে পারবো? থাকতে হবে, এটা তো একটা দুটো সেশনে কিছু হবে না, সেটা আমাদের অতিথিরা আর ডিটেইলে বলবেন। আজকের জন্য কি প্রশ্ন আমাদের কাছে? আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে এই কাউন্সিলিং এর আগ পর্যন্ত আমি কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি সুস্থ থাকার জন্য? আচ্ছা, হ্যাঁ, কিন্তু খুব ভালো লাগছে যে ইউ আর ভেরি কনসিয়াস। হ্যাঁ, আমাদের কিরকম কনসিয়াস একটা মনের মানুষ কষ্ট পাচ্ছে, সেটাও দুঃখের বিষয় আর কি। হ্যাঁ, মানে মানে সচেতনতাটা খুব ভালোভাবে কাজ করছে ভেতরে, এটা একটা পজিটিভ দিক। তো কাউন্সিলিং নেওয়া না নেওয়া পর্যন্ত আমি কি করে নিজেকে ভালো রাখতে পারি, এটা একটা প্রশ্ন পেলাম। তো আমার অতিথিদের কাছে চলে যাচ্ছি, ওরা কিছু প্রশ্ন থাকলে করবে, তোমাদের প্রশ্ন থাকলে করবে। ওকে, আমি করি তাহলে। আচ্ছা, আমি একটু আপনার ছোটবেলাটা একটু যেতে চাচ্ছি। আপনি বলেছেন যে ব্রোকেন ফ্যামিলি এবং আপনার বাবা মায়ের ভিতরেও বিভিন্ন রকমের দ্বন্দ্ব দেখেছেন। তারপরও আপনার যখন মনটা খারাপ থাকতো, আপনি যখন কষ্টে থাকতেন, আপনার যখন ভয় হতো, তখন আপনি কাকে খুঁজতেন? কেউ ছিল এরকম? এটা একটা আমার প্রশ্ন আপনার কাছে। আর আরেকটা, আপনি বলেছেন যে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। এই যে আগ্রহটা হারিয়ে ফেলেছেন, আপনার কি মনে হয় আমি কিভাবে এটাকে ফিরে পেতে পারি? এরকম কোনো উত্তর কি আপনার নিজের ভিতর থেকে আসে? কিসে আগ্রহ হারিয়েছে? সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলেছে, একটা কথা বলছি। ওটা একটু স্পেসিফিক করলে ভালো হয়, কিসে আগ্রহ হারিয়েছে আর কি। যেমন সে জব পারফরম্যান্স যেভাবে করে না, প্রশ্ন শেষ করে নাও। ওকে, সো আগ্রহের কথাটাই আমি আসি, যদি যে আগ্রহ হারিয়ে ফেলেছেন, এখন সেটা কি একদম আমার লাইফের সব ক্ষেত্রে কি না? যেমন আপনি সমাজে চলতে গেলে আপনি বলেছেন সোশ্যাল অ্যাংজাইটি, আবার কিন্তু আপনি বলেছেন এডিএসডি। এখন ম্যাডাম বললেন যে এডিএসডি হয় না, এটা হয় এডিডি, অ্যাটেনশন ডেফিসিয়েন্ট ডিসঅর্ডার যেটাকে বলা হয় থাকে। তো সেক্ষেত্রে আপনি এডিএসডি কি ডায়াগনোসিস হয়েছেন কিনা, নাকি আপনার মনে হয় দেখে আপনি এটাকে বলছেন যে এডিএসডি? না, আসলে এটা ডায়াগনোসিস হয় নাই, কিন্তু আমি যে মেডিসিন নিচ্ছি এটার জন্য আমি বারবার স্টাডি করে দেখছি, আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমি যে কারণে ডক্টরের কাছে গেছিলাম ওইটা নিরাময় হচ্ছে না, আমাকে দিচ্ছে পরবর্তী স্টেজের ট্রিটমেন্ট, কিন্তু এর আর্লিয়ার স্টেজে আমার যে মানে আমি অ্যাটেনশন ধরে রাখতে পারতেছি না, এটা গ্রো আপ করার জন্য কি করতে হবে, ওইটার আমাকে মেডিসিন না দিয়ে ট্রিটমেন্ট না করে পরবর্তী স্টেজ আমার যে বিষণ্ণতা স্টেজে চলে আসছি আমি, বা সোশ্যাল অ্যাংজাইটিতে চলে আসছি, ওইটার ট্রিটমেন্ট করা হচ্ছে। আমার যদি প্রি স্টেজে যদি ট্রিটমেন্ট করা না হয়, তাহলে আমি পরবর্তীতে তো করে তেমন ভালো রেজাল্ট পাবো না, আমার গোড়াই তো সমস্যা। আচ্ছা, আমি আপনার উত্তরটি পেয়েছি। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি এটা, যে আপনি বলেছেন যে ওষুধ তো খাচ্ছিলেন বা খাচ্ছেন, এটা বলেছিলেন, আবার আপনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলেন যে আপনি জিজ্ঞেস করলেন যে কাউন্সিলিং নিলে কি আমি ভালো হব কিনা।
আপনি ওষুধটা ঠিক কতদিন থেকে নিচ্ছিলেন? আপনি কি ভেঙে ভেঙে ওষুধটা নিচ্ছিলেন নাকি একটানা ওষুধটা খাচ্ছিলেন এবং কোনো একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে? যে আমি একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে আমি আগে একজন মেডিসিনের ডক্টর দেখিয়েছিলাম। উনি কিছুদিন সাইকিয়াট্রিস্ট টাইপের ওষুধ দিয়েছিলেন, তারপর পরবর্তীতে বলে যে এটা তো আপনাকে নিতে হবে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিতে হবে, আমি একজনকে রেফার করতেছি। তো আমি ওনার রেফার করা ডক্টরের কাছে যাই। তো ওই সাইকিয়াট্রিস্টের আন্ডারে আমি অনেকদিন চিকিৎসা করলাম। চিকিৎসা করার পরে আমার অবস্থা আরো আমি আরো খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল। আমি কোনোভাবেই কিছু করতে পারতেছিলাম না। তো এরপরে ডক্টরটা হজে চলে যান। আমি কি করছি, পরবর্তীতে আমি আরেকজন ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে যাওয়ার পর মেডিসিন গুলা চেঞ্জ করে দিয়েছিল। এটা রিসেন্টলি 15-20 দিন আগের কথা। এখন ওই ওষুধগুলো খাওয়ার পর আমার একটু ভালো লাগতেছে, ঠিক আছে, আমার সুইসাইডাল টেন্ডেন্সিটা একটু কমছে, ঠিক আছে, কিন্তু আমি কাজ করে কাজে যে অ্যাটেনশন দিতে হয়, কাজে আমি আগ্রহ হারাইনি। আমি আগ্রহ হারাইছি এই জন্য যে আমার কাজগুলো আমি প্রপারলি করতে পারতেছি না, প্রপারলি হচ্ছে না, কাজটা আমার ভুলই হয়ে যাচ্ছে। যে কোনো কাজ, এভরি সিঙ্গেল টাস্ক আমাকে দেওয়া হলে সবগুলো কাজই ভুল হচ্ছে এবং আমাকে খুব হেয় প্রতিপন্ন হতে হচ্ছে আর কি। এখন আমি কিভাবে আমার অ্যাটেনশনটা ফুললি ওখানে অ্যাপ্লাই করতে পারি, এবং এটা আমি তো জেনেছি যে কাউন্সিলিং এর মাধ্যমে এটা ইমপ্রুভ করা যাবে। কিন্তু আমি উত্তরটা পেয়ে গেছি। আমি একটু আমার যেই প্রশ্নটা আমি আপনাকে বলেছিলাম প্রথমেই, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন ভয় পেতেন বা আপনার যখন কষ্ট লাগতো, তখন আপনি কার কাছে যেতেন? আসলে আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, নিজের মনের সাথে নিজেই। ঠিক আছে, আমরা উত্তরটা পেয়েছি, খুবই অনেক ধন্যবাদ। আলিয়া, তোমার কিছু? আমার একটা প্রশ্ন আছে। সকাল থেকে রাত অবধি আপনার লাইফের রুটিনটা কেমন? কোনো ভালো অভ্যাস আছে? অনেকে যেমন রুটিন সঠিকভাবে মানা পছন্দ করে, আপনার লাইফটা কিভাবে চলে? আমি আসলে আমার লাইফটা খুবই ন্যারো টাইপের, আমার লাইফ স্টাইলটা। আমি সকালে বাসা থেকে বের হতে হয় 6:30 বাজে। আমি 6টায় বের হয়ে যাই, ঘুম থেকে উঠি, খুব হয়ে যাই, তাড়াহুড়োর মধ্যে আমি অফিসে বের হই। যেটা আমার প্রয়োজন ছিল যে আমি আরো আর্লি উঠে প্রিপারেশন নিয়ে কিছু মেডিটেশন করে আমি যাওয়া উচিত ছিল। আমি যেটা পারি না, ঘুমের জন্য আমি করতে পারি না। এরপর আমি সারাটা দিন চলে যাই। আমি 6:30-6:30 দিকে বাসায় আসি। আমি কোনো বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করি না। আমি ফ্যামিলির সাথে সবসময় থাকি আর কি। আর মানুষের সাথে মিশতে আমার আমি কমফোর্ট ফিল করি না। যত দূরত্ব থাকা যায় ততই ভালো লাগে আর কি। আচ্ছা, এই জায়গাটা আমি জানতে চাই যে 6:30টায় যখন আপনি আসেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং আপনি মেডিটেশনের কথা বললেন যে সকালে পারছেন না, সন্ধ্যার পরে তো সময়টা আছে, তাই না? মানুষের আরো অনেক কিছু ভালো অভ্যাস থাকে, বন্ধু বান্ধব না থাকলেও কারো বই পড়ার অভ্যাস থাকে, কারো হয়তো বা গান শোনার অভ্যাস থাকে, কেউ দেখা যায় নিজস্ব ধর্মীয় কাজগুলো করে। কিছু না কিছু কিন্তু অভ্যাসের ভেতরে থাকে, তাই না? আপনার অভ্যাসের ভেতরে এরকম কিছু আছে যেটা আপনি বলতে পারেন রেগুলার বেসিসে আপনি করছেন? জি, আমি প্রেয়ার করি রেগুলার বেসিসে। আচ্ছা, কিন্তু এক্সারসাইজ অথবা মেডিটেশনটা সন্ধ্যার পরে কোনো হাঁটা? আমি এখন চেষ্টায় আছি যে এটা আমি আমার রুটিনে নিয়ে আসবো আর কি। বই পড়ার অভ্যাসটা, মোটিভেটেড বইগুলো বা অন্য কোনো বই, মেডিটেশন করার চেষ্টা করতেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার শুভ কামনা থাকলো, সমব্যথা থাকলো, সহমর্মিতা থাকলো। আমরা আলোচনা করছি, কেমন? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, তুমি বলবে আগে? হ্যাঁ, আমি একটু বলি। উনি আসলে বারবার যখন জিজ্ঞেস করছিলেন কাউন্সেলিংটা কোনো উপকার দিবে কিনা, পুরো সারিয়ে দিবে কিনা, এখানে একটা বিষয় আমার মনে হয় বলে দেয়া ভালো, যে কোনো সমস্যা এটা আসলে ম্যানেজেবল, কিউরেবল কিন্তু না, তাই না? ওনার এক্সপেকটেশন লেভেলটা হয়তো দিন দিন আনরিয়ালিস্টিক পথে যাচ্ছে, অবাস্তব কোনো পরিকল্পনায় বা অবাস্তব কোনো বিষয়ে যাচ্ছে। এই জায়গাটায় অবাস্তব প্রত্যাশার দিকে, হ্যাঁ, অবাস্তব কোনো প্রত্যাশার দিকে যাচ্ছে।
সেটাও আবার ওনাকে ডিপ্রেস বা মন খারাপ করিয়ে দিচ্ছে, তাই না? এই জায়গাটা কিউরেবল নয়, ম্যানেজেবল। জিনিসটা মাথায় রাখলে বরং ওনার ট্রিটমেন্টটা সুন্দর হবে। আরেকটা বিষয় আমার যেটা লেগেছে যে উনি ডক্টর দেখাচ্ছেন কিন্তু পাশাপাশি আবার ইন্টারনেট সার্চ করে বিভিন্ন জিনিস নিজেও বুঝে নিচ্ছেন। হয়তো সেই পথে উনি আরেকটু মন খারাপ করছেন। ট্রিটমেন্ট প্ল্যানটা কিন্তু উনি নিজেই বলছেন যে আমাকে এই ওষুধ দিচ্ছে, আমাকে তো আসলে আগে থাকতে শুরু করলে ভালো হতো, আমার ওই জায়গাটাতে তো কমপ্লিট হয় নাই। এখানেই প্রশ্ন, যার কাছে আমি সাহায্যের প্রত্যাশাতে যাব, আমার তো ভরসা বিশ্বাস রাখতে হবে। আমি নিজেই যদি বুঝি তাহলে এত বছর পড়ালেখা করে তিনি ওই চেয়ারটাতে বসে নাই, তাই না? আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে কাউন্সেলিংটা আসলেই দরকার। কারণ হচ্ছে উনি যে অবস্থাটা, আলিয়া মানে যিনি যারা ওকে দেখেছেন একজন আরেকজনের কাছে পাঠিয়েছেন এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কথা বলে আরেকজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়েছেন। সেই ব্যাপারটা না আমি বুঝতে পারি, ক্লিয়ার হওয়া যায় নাই। বলেছেন সিবিটি, কিন্তু উনি গেছেন সাইকিয়াট্রিস্ট। সেটাই মানে আমি ঠিক বুঝতে পারলাম না যে সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্টটা মানে একজন সাইকিয়াট্রিস্ট আরেকজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালেন, তিনি আবার হজে চলে গেলেন, কিন্তু বললেন কিন্তু মেডিসিনের ডক্টর ফার্স্টে কিছু মেডিসিন দিয়েছে। তো কাজে এটা কি আমাদের দর্শকদের কাছে পরিষ্কার কিনা আমি জানি না যে সাইকিয়াট্রিস্টরা তো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেন, তারা ডাক্তার, এবং থেরাপিস্ট যারা সাইকোথেরাপিস্ট, যাদের সহজভাবে আমরা কাউন্সিলর বলি, মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং বললে ভালো হয়, তারা অনেক দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ নিয়ে কিন্তু কাজটা করেন। তো আমি জানি না যিনি ওষুধ দিচ্ছেন তিনি আবার সিবিটি করছেন কিনা, এই জায়গাটা পরিষ্কার হয়নি আমার কাছে। পরিষ্কার হয়নি, কিন্তু এতটুকু বোঝা গেছে যে ওনার উপকারটা হয় নাই। এখানে উনি যেহেতু ফার্স্টে একটু জানতে চাচ্ছিলেন যে আমি কাউন্সিলিং এ না যে এখন আমি নিজেকে কি করে সাহায্য করতে পারি। আমি যদি ছোট্ট করে বলি, লাইফস্টাইলের কথাটা আমি তুলছিলাম, আমার কাছে লাগলো যে যদি উনি কিন্তু এডিএইচডি নিজেই বলছেন যে কেউ এটা ডায়াগনোসিস করেন না, কিন্তু সোশ্যাল অ্যাংজাইটিটা ডায়াগনোসিস হয়েছে, ওটা কিন্তু একটু আবার উল্লেখ করলেন, তাই না? তো সোশ্যাল অ্যাংজাইটি বা যে কোনো অ্যাংজাইটি রিলেটেড ইস্যুসে উনি যদি এক্সারসাইজটা করেন কিছুটা কাম ডাউন হবে। আচ্ছা সরি আলিয়া, আমি একটু মাঝখান দিয়ে আমার মনে হলো যে আমরা প্রশ্নটা কেউ করিনি, এখন আমার নিজেরও মনে হচ্ছে যে সোশ্যাল অ্যাংজাইটি বলছে, কিন্তু আসলে সোশ্যাল অ্যাংজাইটি আদৌ তার আছে কিনা, মানুষ দেখলে তার কি অসুবিধা হয় কিনা, মানুষের সঙ্গে মিশতে পারে না কিনা, এটা আমরা জিজ্ঞেস করা হয়নি। আসলে একটু আমরা জিজ্ঞেস করলে হয়তো ছোট্ট পরিসরে এত বড় জীবনের এত বড় গল্প না, জাস্ট এই প্রশ্নটা হয়তো আমরা করতে পারতাম। কাউন্সিলিংটাই গেলেই বরং ওনার জন্য বেস্ট হয়। তার আগে আমার কাছে মনে হলো ওনার কথাগুলো শুনে উনি যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়েই আছেন, প্রত্যেকটা জায়গায় আশাহত অনুভব করছেন। উনি যে নেক্সট একটা ট্রিটমেন্টে যাবেন সেই ভরসাটা ওনার মনের মাঝখানে কাজ করছে না। এই জন্য আমাদের অনুষ্ঠানটার মাধ্যমে একটা সুন্দর সহজ সমাধান খুঁজছিলেন। তো আমার কাছে লাগছিল যে প্রথমে একটু লাইফস্টাইলটা যদি একটু পজিটিভ দিকে করেন, রুটিনটা মেনটেন করেন, আর চাকরি ছেড়ে দেওয়াটা তো আসলে বর্তমানের সমাধান নয়। আপনি ম্যাডাম আমাদের ক্লাস যখন নিতেন, আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আপনার একটা করে কথা বলি, কারণ আমার না মনে পড়েছে, আপনি বলতেন যে আনটিল এই শব্দটাই থেকো না। আচ্ছা, এই শব্দটা খুব অ্যাংজাইটি দেয় যে এটা হলে ওইটা হবে। তো ওনার কাছে আমার কাছে লাগলো যে ওনার মনে হচ্ছে ছেড়ে দেওয়াটাই সমাধান, ছেড়ে দিলেই আমি শান্তি, ছেড়ে দিলেই রোগটা সেরে যাবে এবং আমি ভালো থাকবো। কিন্তু ওনার যে দুশ্চিন্তাগুলো, একমাত্র কর্মক্ষম ব্যক্তি যার টাকাতে আসলে বাকি জীবনগুলো চলে, উনি নিজেও চলবেন, তাই না? এবং প্রত্যেকটা ভাই বোনের বর্ণনা দেওয়ার সময়ও কিন্তু বললেন যে ফাইন্যান্সিয়ালি কষ্টে আছে। তার মানে এখানে ওনাকে কেউ যে বেশ কিছু মাস বা বেশ কিছু বছর চালিয়ে নেবেন সেই সাপোর্টটা না থাকারই চান্স মনে হচ্ছে, সম্ভাবনা। তো আমার কথা হচ্ছে উনি আনটিল শব্দটাতে রয়ে গেছেন যে আমি এখনই ছেড়ে দিলেই সমাধান, কিন্তু এখানে ছেড়ে দিলেই তো সমাধান নয়। সমস্যাটার সমাধান খোঁজাটা বিভিন্ন পথে বা ভিন্ন পথে ভিন্ন চিন্তায়, সেটা জরুরি। সেই চিন্তাটা যেন আসে, কাউন্সেলিং পর্যন্ত যাওয়ার ভরসাটা উনি আনতে পারেন, সেই জন্য রুটিনটা ফার্স্টে যদি একটু ঠিক করতে পারেন, যেখানে কিছু এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ এবং হাঁটার বিষয়টা তো অবশ্যই, কারণ যদি এটা এডিএইচডি এডিডিও হয়ে থাকে আমি জানি না, কারণ এটা কোনোভাবেই হয়নি ডায়াগনোসিসটা, সেটাও কিন্তু অ্যাংজাইটি লেভেলটা কমবে। তখন অ্যাটলিস্ট উনি কাম ডাউন হয়ে দ্বিতীয় চিন্তার একটা পথ ভাবতে পারবেন যে আমি আর একটু ভাবি। এই জায়গাটায়, এই অফিসটাতে যেভাবে উনি পারফরমেন্সটা দেখাতে পারছেন না, হেয় প্রতিপন্ন হচ্ছেন, একই ঘটনা তো অন্য অফিসেও চলবে। নিজেই কিন্তু বলছেন আমাকে কিন্তু কাজ করেই খেতে হবে,
সো কাজ আমি একটা এ অফিসে করি অথবা বি অফিসে করি, সিনারিও কিন্তু সেমই দাঁড়াতে পারে যদি আমি ম্যানেজ করতে না পারি, তাই না? এই ম্যানেজমেন্টটা ওনাকে আসলে ওষুধের মাধ্যমে ফার্স্টেই হবে না, এটা কাউন্সিলিংয়েই দরকার। ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, টাইম, বা ওনার যে সমস্যাগুলো আছে, চাইল্ডহুড ট্রমা আছে, ব্রোকেন ফ্যামিলি বলছিলেন, কিন্তু আসলে বাবা মার সংঘাতের গল্পটা শুনলাম, ব্রোকেন ফ্যামিলির জায়গাটা আসলে ক্লিয়ার আমরা হই না। ওটাই মিন করেছে, বাবা মা খুব সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো, ওইটাই হয়তো মিন করেছে। ওটাই হয়তো উনি বলেছেন, বা কারো কোনো দ্বিতীয় বিয়ে আছে কিনা ওই বিষয়টা জানা হয়ে যায়নি। তা আমার কাছে লাগছে বর্তমানে একটু কাম ডাউন হওয়ার জন্য রুটিনটা ঠিক করলে উনি জাস্ট একটা সেকেন্ড উইন্ডো হয়তো ওপেন হবে, ভাবনার একটা দ্বিতীয় পথ হয়তো সেই জায়গাটা ওনাকে একটু মোটিভেট করবে যে আমি ট্রিটমেন্টে যাই। আর কাউন্সিলিংটা তো আসলে টকিং থেরাপি, এটা তো আসলে তেমনভাবে কোনো সাইড ইফেক্টস আমরা দেখি না। ভালো একজন প্রফেশনালের কাছে যদি উনি যান, সরকারি বেসরকারি যে কোনো জায়গাতেই যেতে পারেন। আজকাল অফিসগুলোতেও দেখা যায় যে কন্ট্রাক্ট করা থাকে হসপিটালগুলোর সাথে, সেরকমও যদি সুযোগ ওনার অফিস থেকে থাকে উনি সে সেবাটা নিতে পারে চাকরি ছাড়ার আগে। কারণ একটা ছোট্ট কথা আছে না যে বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে তো গেল, ওটা তো আর ফেরত আনা যাবে না, কাউকে না কাউকে আহত করবে। আর ওনার গল্পে তো বোঝাই গেল আহত অনেকগুলো মানুষ হবে, তো তখন কষ্ট কমবে না, বাড়বে। তো পরবর্তী যা হবে সেটা পরিকল্পনা করেই আসলে বর্তমান অবস্থাটা মেনটেন করা ভালো। গুড, বল। সো আপু মেইন যে থিমটা সেটা অলরেডি বলে দিয়েছে। আমি একটু চিকিৎসার এই জায়গাটাতে থাকতে চাচ্ছি, যেহেতু এই ধরনের কেস আমরা অনেক ক্ষেত্রে পাই যে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিচ্ছে, আবার কাউন্সিলিং নিব কি নিব না তাদের ভিতরে একটা কনফিউশন থাকে। যে কথাটি সে বলেছে যে কাউন্সিলিং নেওয়ার আগে আমি কি করতে পারি, এটা অনেকের একটা ভয়ও হয় যে কাউন্সিলিং কি জানো, যেটা আপু বললো যে এটা টক থেরাপি। আপনি তো এটা আমি ঠিক টক থেরাপি বলতে রাজি না, এখানে অনেক রকম ইনসাইট তৈরি করা হয়, টকিং এর মধ্যে না, মানে তাদের হয় না একটু ভেতরটাকে ঘুরে আসা আর কি, সেটা আমি আসলে টক থেরাপি খুব পছন্দ করি না কথাটা। না, এটা কথার মাধ্যমে না, এটা অনেক সময় 2 চেয়ার টেকনিক করা হয়, নিজের সত্তাগুলোর সঙ্গে সে মুখোমুখি হয় আর কি। হ্যাঁ, তো সেখানে আসলে সত্তার মুখোমুখি হলে তখন একটা কনভারসেশন হয়, কিন্তু নিজের ভেতরের সত্তার সাথে হয় আর কি। হ্যাঁ, শুধু থেরাপিস্টের সাথে না আর কি। তো যাই হোক, আমি সরি যে মাঝখানে ইন্টারাপ্ট করলাম। বলো রাজু। হ্যাঁ, ওকে, ক্লিয়ার করে দিয়েছেন। সো বিষয়টি হলো, আমি তার জন্য বলবো যে এখানে আপনার কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকার দরকার নেই, বরং আপনি যদি কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান, ইনিশিয়াল স্টেপটা, আমি কিন্তু বারবার বলছি যে অনেকের ভিতরে ইনিশিয়াল স্টেপটা নেওয়া হয় না। আমি যে এক পা আগাবো, আমার ওটা কি কাজ হবে কি হবে না। অনেক ক্ষেত্রেই অনেকের থাকে যে আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, সে তো ডক্টর, সে ওষুধ দেবে, আমি ভালো হয়ে যাব। কিন্তু মেন্টাল হেলথের এই জায়গাটাতে শুধু তো ওষুধের যে ট্রিটমেন্ট হয় সেটা না, এটা অলরাইট আমরা দেখি যে এখানে ওষুধ ছাড়াও কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলা হয় থাকে, এর মাধ্যমেও কিন্তু এই ট্রিটমেন্টটা হয়। সো ওষুধ যখন লাগবে তখন দিতে হবে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে এটা কিন্তু বোঝা যায় অনেক ক্ষেত্রে, যেটা অনেক ক্ষেত্রে এটা ইম্পেয়ারমেন্ট বলা হয়, যে আপনি যদি শারীরিক কোনো লক্ষণ আপনার ভিতরে না থাকে, শারীরিক লক্ষণ হয়তো অনেক সময় বুক দরফার করে, প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, এরকম কিন্তু কমপ্লেন অনেকেই করে। আবার অনেকে কি হয়, যেই ইস্যুটা নিয়ে আসে, যে সাইকোলজিক্যাল ইস্যুটা, সেটা কোমরবিড হিসেবে থাকে। কোমরবিড মানে হচ্ছে ওই রোগটাই না, আরও বেশ কয়েকটা রোগ একত্রে মিলিত হয়ে থাকে। তখন কি হয়, সে সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়, সমাজে মানুষের সাথে চলতে পারে না, যেটা এই যে দর্শক তিনি কিন্তু বলেছেন। যদি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে তাহলে তো ওষুধ লাগবে, রাইট। সো এই 3টা বিষয় যদি সবকিছু ঠিক থাকে, এবং তার প্রবলেমটা আমরা অনেকে এটাকে এইভাবে বলে যে মাইল্ড টু মডারেট লেভেলে থাকলে কাউন্সিলিংয়ে আসলেই এটা একদম কাউন্সিলিংয়ের যে থেরাপিউটিক প্রসেস আছে সেটার মাধ্যমে, এর মধ্যে সে নিজেকে, যেটা আলিয়া বললো, যে নিজেকে ভালো রাখার জন্য, যে নিজের জন্য যে লাইফস্টাইলের যে পরিবর্তনগুলো সেগুলো করবে। একটা ফোন নিয়ে আসি রাজু, তারপর তুমি কোনো কিছু অ্যাড করা থাকলে বলে দিও, কারণ টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি আজকে আমার বড় বোন সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। বড় বোন সম্পর্কে কি বলবে? জি, ও হচ্ছে ওর এজটা কি বলবো? এইজটা? হ্যাঁ প্লিজ। জি, ও
46, ও একটা গভর্নমেন্ট জব করে। আচ্ছা তো গতকাল ও যখন অফিসে গেল, ওর কিছু কলিগ ওর বিরুদ্ধে কিছু মানে মিথ্যা অভিযোগ ওর বড় অফিসারের কাছে লাগালো। তো তখন ও এটা প্রতিবাদ করতে পারেনি, কিংবা ওর এই জিনিসটা আগেও হয়েছে, মানে ও যখন কোনো কিছু প্রতিবাদ করতে পারে না তখন ওর নিঃশ্বাসটা আটকে আসে, এবং তখন সে মানে অনেক অস্থির হয়ে যায়, মানে বুক একদম গলা টলা বন্ধ হয়ে আসে, খুব সাউন্ড করতে থাকে এরকম আর কি। তো তখন পিট মালিশ করে কিংবা বুকে একটু ইয়ে করে ওকে ইয়ে করা হয়। তো গতকাল ওকে যখন এই অবস্থা হলো, ওকে সিএমএইচে নিয়ে পরে অক্সিজেন দেওয়া হলো একটু নর্মাল হওয়ার পরে। আবার যখন ও অফিসে আসলো, ওই লোকটাকে দেখার পরে আবার তার ওই রকম শ্বাসকষ্ট হচ্ছিল। এর আগেও এরকম কয়েকবার তার এভাবে হয়ে সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। আচ্ছা মানে এই ধরনের ঘটনা আগেও কয়েকবার হয়েছে। কখন থেকে প্রথম শুরু হয়? ওর বয়সটা কত এখন? ওনার বয়স হচ্ছে এখন 46 না? হ্যাঁ তুমি বলেছো অলরেডি। হ্যাঁ, এবং এটা কবে প্রথম শুরু হয়েছে, কবে থেকে? এটা হচ্ছে ওর একটা ওর অ্যাজমার সমস্যা আছে একটু। এটা গত 5-6 বছর থেকে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু সবসময় যে কাশি থাকে কিংবা এই ধরনের কিছু না। মানে ও যখন কোনো কিছু প্রতিবাদটা করতে পারে না, কিংবা খুব দুঃখ পায়, কিংবা ওকে কেউ আঘাত দিয়ে কথা বলে হাজবেন্ডের সাথে, কিংবা মানে এই ধরনের আর কি ফ্যামিলিগত কোনো ব্যাপার স্যাপার থাকলে এরকম সে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তো এটা কি কোনো হার্টের সমস্যা নাকি মানসিক সমস্যা, কিংবা এটা থেকে উত্তরণের কিভাবে ও এটা থেকে এই ধরনের ইয়ে থেকে সুস্থ থাকতে পারবে? আচ্ছা, বোন যদি ফোন করতো আজকে খুব ভালো হতো না? ও তো সরকারি জব করে, ও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এত রাত পর্যন্ত জাগতে পারে না। ওর কি কালকে অফিস আছে নাকি? শনিবারে অফিস থাকে? শুক্র শনি অফিস নেই, কিন্তু ওর বাসায় চলে গেছে। আমি আমার বাসা থেকে বলছি। মানে ওর সমস্যাটা ওর তো কাজে ও হয়তো আরেকটু ডিটেইলে ওর কষ্টগুলো বলতে পারে। তাহলে ও কথা বললে ভালো হয় না? না ঠিক আছে, তুমি যখন আজকে করেছো ঠিক আছে, অসুবিধা নেই। তুমি ওর ছোট ভাই? ছোট বোন, আমি সরি, ছোট বোন। 1 বছরের ছোট। ও একদম পিঠে দুজন? জি জি। আচ্ছা ওকে। আর ও তাহলে এই কষ্টটা পাচ্ছে কতদিন বললে? ওর যখন আমি একটু ডিটেইলস বলি। ওর মানে আমার বোনের ছেলেটা যখন 9-10-এ পড়তো, ও এখন বিদেশে থাকে। তো ও যখন 9-10-এ পড়তো, ও ধরেন ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে, ও নিষেধ করছে যে তুমি যেও না, তোমার বাবা আসলে বকা দিবে কিংবা এই ধরনের। তখন হয়তো এই যে টিনেজ বয়সী বাচ্চারা যে প্রতিবাদ করে, একটু প্রতিবাদ করে, ওই ধরনের প্রতিবাদ করতে গেলে ওর মা ছেলের সাথে যদি একটু লাগতো, তখনই তার নিঃশ্বাসটা আটকে আসতো। তারপর ওকে আমরা অনেক ইয়ে করে মাসাজ করে আস্তে আস্তে নর্মাল করতাম। এরপরে কয়েকজন ডাক্তার দেখানোর পরে ওনারা ইনহেলার সাজেশন করেছিল। তো ইনহেলার আবার সবসময় দিলে ওর প্রবলেম হয়, একটু মুখে স্বাদ থাকে না, এই জন্য ইনহেলারটা সবসময় ইউজ করে না। ইনহেলার দিলে তাৎক্ষণিক কিছুটা রিকভার করে আর কি, মানে কিছুটা নিঃশ্বাস, কিন্তু নিঃশ্বাসটা তার ব্যাক করতে অনেক সময় লাগে। মানে ওকে কোনো মানসিক সহায়তা দেন এরকম কারো কাছে নিয়ে যাওয়া হয়নি? না, ওনাকে মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ওকে, হ্যাঁ। সো তুমি কোনো হার্টের সমস্যা নাকি মানসিক সমস্যা সেটা তো আসলে এইটুকু শুনে বোঝা যাবে না। মানে তার কি কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, মানে হার্টের পরীক্ষা নিরীক্ষা? হ্যাঁ, ওর সিএমএইচে ওর ইকো ইসিজি এগুলো গতকাল করা হয়নি, কিন্তু এর আগে যখন হয়েছিল, এর আগেও 1-2বার অফিসে ওর এই ধরনের ইসিটি সব ঠিক আছে? হ্যাঁ, ওগুলো ইকো ইসিজি ঠিক আছে। ওর এমনি ডায়াবেটিস আছে আর অ্যাজমার সমস্যা আছে। আচ্ছা, বুঝেছি। ওবিসিটিটা আছে, মানে ওজনটা অনেক বেশি, ওবেসিটি আছে। ওকে, এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কিভাবে বোন মানে এটা থেকে কিভাবে ওকে, একটু লাইনে থাকো। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন থাকতে পারে আমাদের অতিথিদের, তোমরা চট করে কিছু প্রশ্ন করো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনার বোন আসলে উনি ফোন দিলেই ভালো হতো, আপনিও যদি বলতে পারেন উনি কনজুগাল লাইফে কেমন আছেন, ওনার হাজবেন্ডের সাথে তার সম্পর্কটা কেমন, মানে কেমন সুখী? মাঝে মাঝে এরকম হয়, মানে ওনার সাথে যখন আচ্ছা, না উনি সুখী মানুষ, সুখে আছেন, হাজবেন্ডের সাথে ভালো আছেন, ওনার সরকারি চাকরি করেন সেটা ঠিক আছে, বাট চাকরিতে তো অনেক সময় অনেক ঝামেলা হয়, কিন্তু ওনার জব স্ট্রেস এবং হাজবেন্ডের সাথে সম্পর্ক, এই দুটো জায়গায় ওনার স্ট্রেস লেভেলটা কেমন? স্ট্রেস লেভেলটা অনেক, ওর হাজবেন্ডের সাথে তেমন ইয়েটা নাই, ওর সম্পর্কটা ততটা তেমন সম্পর্কটা তেমন ইয়ে না।
স্মুথ না। আর জবের ক্ষেত্রে কিছুদিন আগে না হয় ঝামেলা হয়েছে, বাট অন্যান্য সময় কি উনি ম্যানেজেবল ভাবে জবটা করতে পেরেছিলেন? জি, অন্যান্য সময় ম্যানেজেবল করতে পেরেছিলেন। আচ্ছা, ওকে। আমি ছোট একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার বোনকে ডক্টরদের দেখিয়েছেন, তো সেই ক্ষেত্রে সে কি ট্রিটমেন্ট নিতে চাচ্ছে কিনা? জি, উনি ট্রিটমেন্ট, জি বুঝলাম না কাইন্ডলি আবার। মানে আপনার বোন কি এই চিকিৎসা আসতে চাচ্ছে কিনা, সে কোনো ধরনের চিকিৎসা নিতে ইচ্ছুক কিনা? কোন চিকিৎসা? তার হেলথ রিলেটেড হোক অথবা সেটা যেই হোক, ফিজিক্যাল হেলথ অথবা মেন্টাল হেলথ। জি জি, উনি মেন্টাল চিকিৎসা হয়তোবা ও নিতে ইচ্ছুক কিনা জানি না, কিন্তু হেলথ রিলেটেড হলেও নিতে পারে। এখন ও কোন ডক্টরের কাছে যাবে কিংবা কি ধরনের ইয়ে করলেও ভালো থাকবে ওটাই আমাকে জিজ্ঞেস করতে বললো। তুমি একটা খুব ভালো বোন। খুব ভালো লাগলো তোমার সুন্দর করে তুমি প্রশ্নগুলো আমাদেরকে করলে। হ্যাঁ, ঠিক আছে, তুমি একটু শোনো, আমাদের অতিথিরা চট করে বলবে, আমাদের সময় যেহেতু একদম সংক্ষিপ্ত হয়ে এসছে, তুমি একটু থাকো, তুমি ফোনটা ছেড়ে দিয়ে অনুষ্ঠানটা দেখো। হ্যাঁ, তুমি বলো। আমি একটু বলি, যেহেতু অলরেডি ডক্টর দেখানো হয়েছে এবং বললেন যে হার্টের যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছে সেখানে হার্ট রিলেটেড কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি। অ্যাজমার সমস্যাটা পাওয়া গিয়েছে এবং ডক্টর তাকে ইনহেলার ইউজ করতে বলেছেন, কিন্তু বারবার ব্যবহার করলে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, যে স্বাদ থাকছে। ওটা কি অ্যাজমা কিনা আমরা জানি না, বলেছেন যে ওনার অ্যাজমার কিছুটা সমস্যা আছেন। না, সেটা ডায়াগনোসিসটা তো আমরা বুঝতে পারবো না। বলেওছেন যে অ্যাজমার কিছুটা প্রবলেম আছে এবং ডায়াবেটিসটা আছে, এই দুটো উনি উল্লেখ করলেন। তো ওনার এই সমস্যাটার সাথে এটা অ্যাজমা থেকে হয় নাকি এটা হার্টের সমস্যা, এটা নিয়ে ওনারা একটু কনফিউজ। তো আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আমি একটা হসপিটালে কাজ করি, সাধারণত দেখা যায় যে ক্লায়েন্টগুলোকে বা পেশেন্টদের শারীরিক পরীক্ষা করে সেখানে কোনো অসুস্থতা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সেটা কাউন্সিলিংয়ের রেফার দেওয়া হয়। তো ওনার ক্ষেত্রে আমি যেটা রিকোয়েস্ট করব যে উনি প্রথমে সাইকিয়াট্রিস্ট নয়, কোনো কাউন্সিলরের কাছে যান, প্রফেশনাল একজন ব্যক্তি যারা এই বিষয়টা বহু বছর ধরে কাজ করছেন, প্রফেশনালিজম মেনটেন করে কাজ করছেন, সেরকম একটা ভালো প্রতিষ্ঠানে ভালো একজন যারা কাজ করছেন তার কাছে যান, কথাগুলো বলেন। এবং আমার মনে হয় সেই জায়গা থেকে স্ট্রেস লেভেলটা একটু হাই লাগছে, কারণ উনি দুটো জায়গায়, আমি যে প্রশ্নটা করলাম, দুটো জায়গাতে আসলে উনি স্যাটিসফাইড না, ভালো নাই, বর্তমানে ভালো নাই। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনিও ম্যাডাম জিজ্ঞেস করছিলেন কবে থেকে, যেহেতু বোন ফোন দিয়েছেন, কবে থেকে এটা স্পেসিফিক কিন্তু বলতে পারলেন না, সেই জায়গায় অনেক বিষয় জানার আছে, তবে কাউন্সিলিংটা জরুরি এই জায়গাটাই মনে হচ্ছে। ওকে, তাড়াতাড়ি বলতে হবে, সময় শেষ। হ্যাঁ, যেটা সে বলেছিল যে হেলথ রিলেটেড হলে সে যাবে, কিন্তু মেন্টাল হেলথ হলে কি যাবে কি যাবে না সেটা সে কনফার্ম না। তো এটাও ইনফরমেশনটা আমাদের দরকার, কেননা যখন আপনি যেটা বললো যে যখন শারীরিক কোনো লক্ষণ ধরা না পড়ে তখন এটা কিন্তু মানসিক রোগের লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। সো এটা আবার বিভিন্ন লেভেলিং আছে, বিভিন্ন ক্যাটাগরিও আছে, সো ওই জায়গাটাতে আমরা যাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার বোনের জন্য আপনি ফোনটা দিয়েছেন, তার মানে আপনি এই বিষয়টি সচেতন। আপনার উদ্দেশ্য যেটি আমি মেসেজটা দিতে চাইবো সেটা হলো, আপনি অন্তত তাকে বুঝিয়ে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে নিয়ে যান, পরবর্তীতে কি করণীয়, কি করলে তার জন্য সবচেয়ে ভালো একটা চিকিৎসা হবে সেটি ওখান থেকেই আপনারা পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ, আমাদের কি 2 মিনিট সময় হবে? আচ্ছা, শেষ, সময় শেষ, তুমি টপিক নিয়ে কিছু বলতে পারলে না, শেষ করতে হবে আজকে। অসংখ্য ধন্যবাদ দুজনকে, আমাদের একদম বিদায় ঘন্টা বেজে গেছে, আবার দেখা হবে আশা করছি সামনে। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হবে, শেষ হয়ে গেছে সময়। তো আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি যে এই যে আমাদের অনেক সময় মনে হয় যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যেতে পারে, যে এই যে একটা ভয় কাজ করে যে আমাকে যদি আমি যাদের ভালোবাসি বা আমি যদি তাদেরকে মনে করি যারা আমাকে ভালোবাসে তারা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে, এই যে একটা ভীতিকর চিন্তা মাথায় আসে, সেটি কেন হয়, কেন কেউ এত বেশি দুশ্চিন্তায় পড়ে যায় যে যদি আমাকে মানুষগুলো ছেড়ে চলে যায়, ভালোবাসার মানুষগুলো বা মানুষটি ছেড়ে চলে যায়, এটি কেন হয়, কেন আমরা এই ধরনের একটা ভীতির মধ্যে থাকি অনেক সময়, সেটি নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।